হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার, 17 তারিখ, 17ই আগস্ট। তো আজ থেকে আমি আবার নতুন করে নিজের ব্লগিং শুরু করছি। তো আমি একটা পোস্ট করেছিলাম প্রায় আজ থেকে 3 সপ্তাহ আগে যে আমার শাশুড়ি মা মারা গেছে। তো তারও 3-4 দিন আগে থেকে আমি ব্লগ বন্ধ করে দিই, কারণ বাড়িতে টানাপোড়েন প্রচুর চলছিল। যার 2-3টে হয়তো শর্টস দিয়েছিলাম। তো কী হয়েছে বিষয়টা সবটাই আপনাদের সাথে আর শেয়ার করে ওঠা হয়নি। তো ভাবলাম যে ডেলি ব্লগিং শুরু করব। তো তার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই যে এতদিনে কী হয়েছে না হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই মোটামুটি জানেন যে যারা আমার ব্লগ দেখেন তাদেরকে তো আমি সবটাই বলেছি যে আমার শাশুড়ি মার ব্রেস্ট ক্যান্সার ছিল। 6.5 বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে। ওটি হয়েছিল 2022, হ্যাঁ 2022-এ না 21-এ ওটি হয়। ওটি হওয়ার পরে তারপরে সুস্থই ছিল, ট্রিটমেন্ট চলছিল। তো প্রথমে তো কলকাতা এনআরএসে নিয়ে যাওয়া হয়। এনআরএস থেকে কেমোথেরাপি নেওয়া হয়। ওখান থেকে কেমো কমপ্লিট করার পরে আর মা রেটা নিতে পারছিল না, মায়ের বডি পারমিট করছিল না। তো তারপরে ডাক্তার বলল কয়েকটা দিন আপাতত মেডিসিনের ওপরেই রাখা হোক, তারপরে সেরকম হলে পারে ট্রিটমেন্ট আবার রেটা পরে দেখা যাবে। তো ওই রকমভাবে তো নেওয়া যায় না। তো আমাদের বাড়িতেও সবাই মোটামুটি আলোচনা করলো যে মার যখন বডি পারমিট করছে না, তো সেক্ষেত্রে তখন মেডিসিনের ওপরেই রাখা হবে। ডাক্তার দেখিয়ে ডাক্তারের মেডিসিনের ওপরই রাখা হবে, এরকমই একটা ভাবনা চিন্তা করে তারপরে আমাদের চলছিল। বেশ 2-3 বছর ভালো মতনই গেল, ওই মেডিসিনের ওপরেই গেল ঠিকঠাক মতন। আপস অ্যান্ড ডাউন তো হয়। ক্যান্সার এমনই একটা রোগ যেটা কখনোই কোনো দিনও ঠিক হওয়ার নয়। হ্যাঁ, এমনিতেই প্রচুর কথাতেই আছে যে ক্যান্সার নো অ্যান্সার, এরকম একটা ব্যাপার। তো আপস অ্যান্ড ডাউন ছিল, কখনো শরীর খারাপ থাকতো, কখনো ভালো থাকতো, এরকম করে চলতে চলতে 3-3.5 বছর গেল। তারপরে মাঝখানে আর কি গত বছর শরীরের অবস্থা খুবই খারাপ হয়। এতটাই খারাপ হয় যে আবার এনআরএসে ট্রিটমেন্ট শুরু করি আমরা। তো সেখানে সেকেন্ড বায়োপসি করা হয়। তো সেকেন্ড বায়োপসি করতে গিয়ে বুকের যে এই জায়গাটাতে একটা বুকের এই জায়গা এই ডান দিকটাতে, মায়ের বাঁ দিকটাতে ওটি হয়েছে, ডান দিকটাতে ছড়াচ্ছিল। তো সেক্ষেত্রে বায়োপসি করতে হবে। তো বায়োপসি করতে গিয়ে ওখানে এনআরএসেই কিছু প্রবলেম হয়। এমনভাবে বায়োপসিটা করে, যখন বায়োপসি করেছে তখন তো ঠিকঠাকই হয়, সেলাই করে দিয়েছিল, সেই সেলাইটা মিলিয়ে যায়। মিলিয়ে যাওয়ার 1 মাস না 1.5 মাসের মাথায় ওই জায়গাটা থেকে একটা ছোট্ট ফুটো হয়ে গিয়ে আস্তে আস্তে পুজ, ব্লাড এরকম বেরোতে থাকে। মাঝে মাঝেই হচ্ছিল বিষয়টা। তো আমরা আর এনআরএসে যাইনি তখন। তো যেহেতু দুর্গাপুর থেকে কলকাতা গিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, আর এনআরএস তো একটা সরকারি হসপিটাল, তো সেক্ষেত্রে ওখানে প্রচুর সময় লাগে। তারপরে লাইন দেওয়ার একটা ব্যাপার থাকে। আজকে যে ডাক্তার আছে পরের সপ্তাহে সেই ডাক্তার থাকে না। অনেক অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আর কি আমরা যাতায়াতেরও একটা ব্যাপার, আর ওইখানে থেকে ট্রিটমেন্ট করতে হবে। তো ওইখানে থেকে ট্রিটমেন্ট করতে গেলে মিস্টার দাস অফিস করে ওইদিকে যেতে পারবে না। তো সেই জন্যই আমরা কলকাতা থেকে দুর্গাপুরে শিফট করলাম। মোহনানন্দাতে ট্রিটমেন্ট শুরু হলো। তো এই জায়গাটা ততদিনে অনেকটাই বড় হয়ে গেছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছিল কন্টিনিউয়াসলি, পুজ জল বেরোতেই থাকতো। তো এখানকার মোহনানন্দতে ডাক্তার দেখানো হলো। তো তখনই বলল যে 5th স্টেজ রানিং, যখন এখানে গত বছরের কথা বলছি। তো ডাক্তাররা বললো যে এটা ঠিক হয়ে যাবে, ওষুধ চলবে, ফার্স্টে দিতে হবে, রেডিয়েশন থেরাপি দিতে হবে, একটা প্যাকেজ আছে। তো সেই প্যাকেজ অনুযায়ী 10টা রেডিয়েশন দিতে হবে। দিলে পারে ওটা ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করব। বায়োপসির রিপোর্ট, পুরনো রিপোর্টটা দেখে এনআরএসের যে রিপোর্টটা করা হয় সেই রিপোর্টটা সূত্রেই আর কি শুরু হলো। দেওয়া হলো। দেওয়ার সময় মার প্রচুর কষ্ট হয়। তখন হাঁটা চলা প্রায় একদমই হাঁটতে পারতো না, খাওয়া দাওয়া তো নেই।
তো ওটা একটা সাইড এফেক্ট, রে দিলে পরে হয় আর কি, হাঁটা চলার শক্তিটা হারিয়ে ফেলে, তারপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বমি হয়, প্রচুর বমিটিং হয়। তো সেই মানে রের জার্নিটাও মা মোটামুটি কমপ্লিট করলো। রের জার্নিটা কমপ্লিট করার পর তারপরে এলো ওরাল কেমো। তো আমাদেরকে বলেছিল যে আপনারা কি কেমো এখানে এসে দেবেন, তো মার যেহেতু শরীর অতটাও মানে ঠিকঠাক নয়, তো সেই কারণে ডাক্তার ডিসিশন হলো যে ওরাল কেমো। এবার ওরাল কেমো হচ্ছে দিনে 4টে করে ক্যাপসুল আর 2টো করে ক্যাপসুল, মানে টোটাল 6টা ক্যাপসুল গোটা দিনে নিতে হবে। 4টে ক্যাপসুল দুপুরবেলাতে আর 2টো ক্যাপসুল রাতের বেলাতে। তো সেই হিসেবেই আর কি 6-7 মাস মতন সুন্দর গেল। জানুয়ারি মাস থেকে বাড়াবাড়িটা হলো। জানুয়ারি মাস থেকে মায়ের এই বাঁ হাতটা পুরো ফুলে ঢোল হয়ে গেল হঠাৎ করে। মানে হঠাৎ করে বলতে ওটা বুঝতেই পারলাম না যে ওটা কেন হলো। মানে যেহেতু মায়ের বাঁ দিকটাতে ওটি হয়েছে, ডান দিকটায় ছড়াচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে পারলাম না আমরা। তো জানুয়ারি মাসে লাস্টের দিক করে ডাক্তার দেখালাম। তো ডাক্তার বলল যে ওটা মানে যেহেতু পুরো বডিতে আস্তে আস্তে ছড়াচ্ছে বিষয়টা, তো সেই জন্য আর কি এই দিকটা ফুলতে শুরু করছে, মানে এই দিকেরটা এই দিকে যাচ্ছে, পিঠ দিয়ে মানে এফার ওফার হচ্ছে। মানে আমাদের এই সামনে আর পিঠের মাঝখানে একটা কি ক্লোরোজোম কি একটা বললো ডাক্তার, আমি এই মুহূর্তে না আমি ভুলে গেলাম নামটা। তো ওইটা বাড়ছে, ওটা বাড়ার ফলে মায়ের পিছনে মানে পিঠের ঠিক মাঝখানে একটা বড় এরকম চাক মতন হচ্ছে। আর তাছাড়া গোটা বডিতেই হচ্ছে ছোট মানে লাল বাদাম হয় না, লাল বাদামের মতন গুটি 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 এখান দিয়ে সেগুলো আমার হাতে, মানে মাকে যখন আমি স্নান করাতাম হাতেও লাগতো। তো সেটা ডাক্তারকে বলেছিলাম, তো ডাক্তার বললো যে ওটা যেহেতু 5th স্টেজ হয়ে গেছে, অ্যাডভান্স স্টেজের দিকে যাচ্ছে, তো সেই কারণে এটা হবে। তো ওটা কেমোটা তো চলছে, আরও 4-5টা ওষুধ দিল, বলে এই ওষুধগুলো খেলে পারে আস্তে আস্তে ওটা মানে বাড়বেও না, ঠিক হবে না, কিন্তু স্টেবল হবে। তো জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে মাসেই আর কি ব্লাড টেস্ট, ডাক্তার দেখানো, এগুলো হচ্ছিলো। হতে হতে এরকমই ছিল, ভালোই ছিল, অসুবিধার কোনো রকম ইয়ে নয়। খাওয়া দাওয়াটা বলছিল যে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক মতন করবেন, জুস দেওয়ার কথা বলছিল, যে বেশি করে ফলের রস খাওয়ানোর কথা বলছিল আর কি। তো এই করে করেই ঠিকঠাক মতনই চললো। তো এই আর কি 4-5 মাস মোটামুটি জানুয়ারি মাস থেকে জুন মাস অবধি খুব ভালো মতনই গেল। মানে ওষুধের ওপরে ছিল, যেরকম আপস অ্যান্ড ডাউন হয় মাঝে মাঝে, শরীর খারাপ আবার ঠিক থাকা, এরকমই ছিল, ভালোই ছিল। খুব যে মানে একদম খুব খারাপ অবস্থা সেরকম কিন্তু ছিল না। হ্যাঁ, উইকনেসটা আস্তে আস্তে বাড়ছিল, সেটা ডাক্তারকে বলাতে বললো যে যেহেতু ওরাল কেমোটা চলছে, তারপরে ক্যাপসি 500 বলে একটা মেডিসিন ছিল, ওই মেডিসিনটা খুবই হাই, মানে বডি পারমিট করেও মানে করাটা খুব কষ্টের। তো ওইটা খুবই হাই ডোজের ওষুধ বলে ওইটার জন্য ওটার একটা সাইড এফেক্ট। তো তারপরে না জুন মাসের দিকে যেহেতু গরমটা প্রচুর ছিল, তো ডাক্তার আমাদেরকে বলেছিল যে মাকে এসিতে যতটা পারবেন একটু অ্যাভয়েড করবেন। তো এত গরম, তো মা যখন রাত্রেবেলাতে খেতে উঠতো তখন আমি এসিটা ছেড়ে দিতাম, ঘরটা ঠান্ডা হয়ে যেত, তারপরে মা যখন ঢুকতো এসি বন্ধ করে মা শুতো। তো ওই এসিতে মানে শোয়া, তারপরে বৃষ্টি ফৃষ্টির ওয়েদার এইসবের দিক থেকে হতে হতে হট করে মার একটু লেগে যায় ঠান্ডা। আর ওই ঠান্ডা লাগাটাই হয়ে গেল কাল, ঠান্ডা লেগে কাশি শুরু হলো। তো চেক আপ ছিল আমাদের জুলাই মাসের প্রথম বুধবার, সম্ভবত 9-10 তারিখ করে এরকম একটা হবে, ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। প্রথম বুধবার দিনকে মিস্টার দাস নিয়ে গেল, জুলাই মাসের প্রথম বুধবার মিস্টার দাস নিয়ে গেল, চেক আপ হলো, সব কিছুই ব্লাড রিপোর্ট সব কিছুই ঠিক ছিল, শুধু হিমোগ্লোবিনটা একটু কম ছিল, বাদবাকি সব ঠিক ছিল। আর প্রচুর ঠান্ডা লেগে যাওয়াতে অ্যান্টিবায়োটিক দিল, বললো যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট হলে আবার নিয়ে আসবেন, মানে ওই দিন 15 মতন অ্যান্টিবায়োটিক দিয়েছিল। ভালো কথা। তো বাড়িতে নিয়ে আসা হলো, তখনও সমস্ত কিছু ঠিকঠাক। অ্যান্টিবায়োটিক শুরু করলাম, বুধবার রাত থেকেই অ্যান্টিবায়োটিক শুরু করলাম। বৃহস্পতিবার দিনকে মিস্টার দাসের ছিল দীঘা ট্যুর অফিস থেকে, তো ও গেল বৃহস্পতিবার দিনকে দীঘায়। বৃহস্পতিবার দীঘায় গেল, ওই দীঘা সেই দিনকেও সব ঠিকঠাকই ছিল। বৃহস্পতিবার রাত্রেও বেরিয়ে গেল। শুক্রবার সকাল থেকে মা হঠাৎ করেই বলছে যে আমার না পেটটা কিরম ব্যথা ব্যথা করছে। আমি বললাম পেট ব্যথা করছে কেন গো, কী হয়েছে, মানে পায়খানার ক্লিয়ার হচ্ছে না নাকি কোনো অসুবিধা? বলছে না, পেটের নাভির ওই জায়গাটা খুব চিনচিন করে ব্যথা করছে। তো যেহেতু ওরাল কেমো চলছে, কেমো চলাকালীন না মার এই জিনিসটা হতো, আগেও হয়েছে। তো আগে হলে পরে তখন আমি ডাবের জল খেলে পারে এটা
ঠিক হয়ে যেত। তো আমি আবার বাজারে গিয়ে 3-4টে ডাব একসাথে নিয়ে এলাম, কারণ রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না। মিস্টার দাস বাড়িতে থাকলে পারে আমার এই চিন্তাটা থাকে না। তো একসাথে 4-5টা ডাব নিলাম, ডাবের জল দিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে প্যান 40 ডাক্তারকে জিজ্ঞেস করলাম, বললো প্যান 40 ছিল, সেক্ষেত্রে প্যান 40টা ডাক্তার চেঞ্জ করে বললো প্যান 40টা দিন। তো প্যান 40টা দেওয়া শুরু করলাম। তাতেও মানে যখন ওষুধটা দিচ্ছি তখন ঠিক আছে, ওষুধ করলে পারেই আবার যেমনকে তেমন, মানে ওষুধের মানে এবেলা ওবেলা দুবেলা ডাক্তার দিতে বললো। তো ওই রকম ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে পারে আবার হচ্ছে। তো তারপরে আমি নিজে থেকেই আর কি অ্যান্টিবায়োটিকটার জন্য, ডাক্তার বললো যে অ্যান্টিবায়োটিকের জন্য একটা সাইড এফেক্ট হচ্ছে। তো আমি বললাম যে তাহলে স্যার অ্যান্টিবায়োটিকটা কি বন্ধ করে দেবো? বলছি যে না, অ্যান্টিবায়োটিক তো ওইভাবে বন্ধ করা যাবে না। তো তারপরে শুক্রবার রাতের বেলাতে হঠাৎ করেই ঘরের মধ্যেই পায়খানা পেচ্ছাপ সব শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল হুট করে একটা দিনের মধ্যে। না না, শুক্রবার রাতে নয়, শনিবার সকালে হট করেই হয়ে গেল। তো শনিবার দিনকে ডাক্তার থাকে না, রবিবার শনি রবি রবিবার দিনকেও থাকে না। কন্ট্যাক্ট করছি, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলছে এইভাবে, মানে কিছু ওষুধ দিল, সেই ওষুধ কিনে এনে খাওয়ালাম, কিছুতেই কিছু হচ্ছিল না। আর ততক্ষণে মানে শনিবার দিনকে বিকেল থেকে কালো কালো পায়খানা শুরু হয়ে গেল। তো ওইটা একটা বিশাল একটা টেনশনের ব্যাপার এসে দাঁড়ালো, যে কালো পায়খানাটা একদমই ঠিক নয়। তো সাথে সাথে মিস্টার দাসকে ফোন করলাম, ও রাতের গাড়ি ধরেই চলে আসে। সোমবার দিনকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সোমবার দিন সাথে সাথেই ভর্তি করিয়ে দেয় ডাক্তার, যে ভর্তি হয়ে যাবে। কারণ তখন ডাক্তার ভর্তি হওয়ার সময় ডাক্তার বললো যে স্যালাইন দিলে পরে ঠিক হয়ে যাবে, স্যালাইন অক্সিজেন দিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে, মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে সেই জন্য হয়েছে। ভালো কথা। সোমবার দিনকে আমরা ভর্তি করে দিলাম হসপিটালে। তো সোমবার দিনকে ভর্তি হওয়ার পরে দুদিন ঠিকঠাক মতনই ছিল। খাওয়া দাওয়াটা ওই স্যালাইনের মাঝে মাঝে অল্প অল্প করে খাওয়া দাওয়া, পায়খানাটা আর বন্ধই হয়নি, ওই কালো কালো পায়খানা ওটা কন্টিনিউ হতেই মানে চলছিলই। তো বুধবার না, বৃহস্পতিবার দিনকে দিদিভাই এলো। বৃহস্পতিবার থেকেই শরীরটা একটু খারাপের দিকে যেতে শুরু করলো। দিদিভাইয়ের সাথে জাস্ট হালকা কথা হয়, তাকিয়ে দেখে, কথা তো বলা বন্ধ করে দেয়। কিন্তু হ্যাঁ, মাঝে অলির বাবার সাথে মানে মিস্টার দাসের সাথে মাঝে 2-3 দিন কথা বলেছে। বুধবার দিনকে যেরকম বলছে যে আমাকে হসপিটাল থেকে কিছু খেতে দেয়নি, ব্রেড খেতে খাবো, ব্রেড খাবো, আমাকে এখান থেকে কিছু খেতে দিচ্ছে না, এরকম করে 2-একটা কথা হয় সোমবার থেকে বুধবারের মাঝখানে মিস্টার দাসের সাথে। দিদিভাই এসে দেখে, আর মাসি শাশুড়ির ছেলে মানে টুটুনদা এসেছিলো, টুটুনদার সাথে কথা হয়েছে বৃহস্পতিবার দিনকে সকালবেলা টুটুনদাকে জিজ্ঞেস করে যে কিরে কেমন আছিস, বউ কেমন আছে, মানে টুটুনদার বউয়ের কথা জিজ্ঞেস করে। দিদিভাইকেও দেখে ব্যাস ওইটুকুই। তার মানে মিনিট কয়েক, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে শরীর এতটা হয়ে গেল যে ডাক্তার বললো যে আইসিইউতে দিতে হবে, আইসিইউ থেকে ভেন্টিলেশন দিতে হবে। এরকম করে একটার পর একটা, মানে কি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারলাম না। আইসিইউতে বৃহস্পতিবার দিনকে আইসিইউতে শিফট করা হয়। আইসিইউতে যেতে যেতে মা অলির মিস্টার দাসকে বলেছে যে আমি স্নান করব, আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চল, আমি স্নান করব। তো মিস্টার দাস বললো হ্যাঁ আমি বাড়ি নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাও, আমি বাড়ি নিয়ে যাব। এই জাস্ট কথা। আইসিইউতে ঢোকার পরে আর কোনো রকম কোনো কথা মা আর বলেনি, জাস্ট চোখটা খুলতো। বৃহস্পতিবার থেকে আইসিইউতে যায়, শুক্রবার দিনকে ভেন্টিলেশনে দেওয়ার কথা বলে, কিন্তু পিসিদেরকে মানে আমার পিসি শাশুড়িদেরকে জিজ্ঞেস করা হয়, পিসিরা বললো যে ভেন্টিলেশনে দিস না, ভেন্টিলেশনে দিলে পারে মানে থাকবেই না 2 ঘন্টা, যারা মানে যে সমস্ত পেশেন্ট 2 ঘন্টা থাকে ভেন্টিলেশনে দিলে পারে 2 থেকে 3 মিনিটের মধ্যেই মানে 2 ঘন্টাও যায় না, এরকম করে বললেন। তো আমরা তারপরে ভেন্টিলেশনে দেওয়াটা মানে দিলাম না, আইসিইউতেই দিলাম। শুক্রবার দিনকেও গোটা দিন আইসিইউতেই ছিল, কোনো কথাবার্তা নেই, জাস্ট একটু চোখটা হালকা করে চোখটা খুলেছিল ব্যাস, আর কোনো রকম না। শনিবার দিনকেও কিছু রিপোর্ট এলো, বললো রিপোর্টের খুব একটা ভালো না। শনিবার দিনটাও মোটামুটি ওই রকমভাবেই গেল, আইসিইউতেই ছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, অক্সিজেন আর স্যালাইনই চলছিল। গোটা বডি ছড়িয়ে গেছে ক্যান্সারটা, আর ব্রেনে গিয়ে এফেক্ট করছে। ওনার
মেডিসিন যতটা না কাজ করছে, সেবাটা বেশি হচ্ছে। মেডিসিন আর কাজ করছে না বডিতে। শনিবার দিনকে এই কথা হলো ডাক্তারের সাথে। শনিবার দিন রাত্রিবেলা তো মানে আইসিইউতেও ছিল, অক্সিজেন স্যালাইন কন্টিনিউ চলছে, খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছিলো। শনিবার দিনকে আর কোনো রকম কোনো রেসপন্স করেনি মা, জাস্ট হালকা একটু চোখটা জাস্ট নড়েছে, ব্যাস এই আর কি। রবিবার সকালবেলাতে 26শে জুলাই রবিবার সকালবেলাতে এরা যখন হসপিটালে গেল, তখনই ডাক্তার বলে দিল যে মাল্টি অর্গ্যান ফেলিউরের দিকে যাচ্ছে, ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে গেছে মায়ের, আর আশা নেই, যখন তখন হয়ে যাবে। রবিবার সকালবেলাতে এই খবরটা আমাদের এলো। তো গোটা দিনটাই মোটামুটি গেল এক প্রকার। রাতের বেলাতে, সন্ধেবেলাতে আর কি, 7:50 মা মারা যায়। প্রচুর কষ্ট পেয়েছে, মানে লাস্টের দিকে আমরাও সত্যি বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, পরে গুগলে তারপরে ডাক্তাররা বলছিল আর কি, কালো পায়খানা যখনই নাকি শুরু হয়ে যায় আর কি, তখনই পেশেন্ট আর হয় না, আর গোটা বডিতে ছড়িয়ে গেছে। মানে এটা এত তাড়াতাড়ি হুটাহুট হয়ে গেল, মানে আমরা বুঝতেই পারলাম না যে কখন এরকম হয়ে গেল। মানে লাস্ট যেটা মিস্টার দাসেরও কথা, আমারও কথা, যে বুধবার দিনকে, মানে জুলাই মাসের প্রথম যে চেক আপটা ছিল আমাদের, সেই বুধবার দিনকেও রিপোর্ট সব কিছু ভালো, কি করে এক সপ্তাহের মধ্যে কি থেকে কি হয়ে গেল এটা আমরা বুঝতেই পারলাম না। তো এই হচ্ছে কথা আর কি, মানে মার লাস্টের দিকের আর কি। তো এই হচ্ছে কথা। নতুনভাবে শুরু করার আগে একটা ছোট্ট আপডেট দিলাম আপনাদেরকে। আর এখন মোটামুটি আমরা আছি, ঠিকই আছি। মিস্টার দাস একটুখানি স্টেবল হতে একটু সময় নেবে। আমার 1 মাস লেগে গেল নিজেকে তৈরি করতে, কারণ মানে এমনভাবে ঘটে গেল জিনিসটা হুট করে, মানে মাঝে মাঝে মনে হয় এখনও বিশ্বাসই হয় না যে এত বড় একটা বিপদ আমাদের উপর দিয়ে চলে গেল। যাই হোক, গোবিন্দ যেটা করে ভালোর জন্যই করে, কারণ লাস্টের দিকে ডাক্তার বলেছিল যে আর হাঁটা চলাটাও আর করতে পারবে না, ওই রকমভাবেই থাকবে। তো বাড়িতে নিয়ে এলেও অক্সিজেন স্যালাইন এইগুলো রাখতে হতো। তো আমি মানে সেই সময় সত্যিই মাথা কিছু কাজই করছিল না যে কিভাবে কি হবে না হবে। আয়ার খোঁজও করেছিলাম, কিন্তু আর এত দূর আর হলোই না কোনো কিছু। তো এই হচ্ছে ব্যাপার। কাল থেকে নতুনভাবে মানে ব্লগ শুরু করব, কারণ নিজেকে ঠিক রাখাটা খুব জরুরি। মানে এই কদিন সত্যি নিজেকে বুঝতেই পারছিলাম না যে কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়। তো নিয়মভঙ্গ সমস্ত কিছু হয়েছে, বা 13 দিনের মাথায় আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে, আর সেগুলো আমি আর কিছুই দেখাইনি, কারণ ওগুলো দেখানোর মেন্টালিটি নেই, সেই কারণে দেখায়নি। নিয়মভঙ্গ, শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু খুব ভালোভাবেই হয়েছে। সবাই এসেছিল, ফ্যামিলি রিলেটিভ সবাই এসেছিলেন, পাশে ছিলেন। আর অলিরানি কে একটুখানি ঠিক হতে একটু সময় লাগবে, কারণ ওকে নিয়ে একটু সমস্যায় আমরা রয়েছি এই মুহূর্তে। ও ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। প্রথম দিকে তো খুবই কষ্ট হয়েছে ওর ক্ষেত্রে মেনে নেওয়াটা, কারণ ও তো খুব কাছের ছিল। আর লাস্টের দিকে আমি এদিক ওদিকে রান্না বান্না ঘর সামলানোর পরে ও বাড়িতে থাকলে পরে ওই খাইয়ে দিত, ওকে দিয়ে আমি করতাম। তো ও খুব কাছের ছিল, তো সেই কারণে ওর একটুখানি বিষয়টা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। তো আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে সময়ের সাথে সাথে। তো যাই হোক, একটা ছোট্ট আপডেট আমি দিয়ে দিলাম আপনাদেরকে। কাল থেকে নতুনভাবে ব্লগিং শুরু করব, কারণ নিজের কাজে ফিরতে হবে, নইলে এরমভাবে বেঁচে থাকাটা সত্যি খুব চাপের। মিস্টার দাস অফিস জয়েন করে ফেলেছে, অলিরানিও চলে গেছে স্কুলে। আজ হচ্ছে সোমবার 17 তারিখ, আজ থেকে মানে 18 তারিখের ব্লগ আমি কাল থেকে দেবো আর কি। একটা আপডেট আজকে দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ 2026টা সত্যি খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ, মানে খুবই খারাপ যাচ্ছে। কারণ এই 26-এ মানে আমি যে কত মানুষের মৃত্যু দেখলাম
ওই টাইমেই বলছি, মা মারা যাওয়ার ঠিক 4-5 দিন আগে আমার জ্যাঠাও মারা যায়, আমার সেজো জ্যাঠাও মারা যায়। মানে একই সময় নিজের পরিবারের দুজন মানুষ চলে গেল একই মাসে, একই সপ্তাহে, একটা সপ্তাহের মধ্যে। তো সেটাই বলার আর কি, সবাই খুব সুস্থ থাকবেন, নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ কখন মানুষের কখন কি হয়ে যায় না কেউ বলতে পারে না। আর কোনো রোগী, আমি বলবো কোনো রোগী নেগলিজেন্সি করাটা একদমই উচিত নয়, সেটা জ্বর হোক বা বমি পায়খানাই হোক বা যাই হোক না কেন।